গাজা ও লেবানন যুদ্ধে ইসরায়েলের ভয়াবহ ভুল, ছক্কা মারল প্রতিরোধ যোদ্ধারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ইসরায়েল ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। যারা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ তারা এটা বুঝবে, অন্যেরা নয়। চামড়ার চোখে দেখলে মনে হবে গাজা ও লেবাননে ইসরায়েল জিতে যাচ্ছে এবং তারা অপ্রতিরোধ্য। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যে ক্যালকুলেশন করেছে সেখানেই তারা ভুল করে ফেলেছে। ফলে নিশ্চিত পরাজয় অপেক্ষা করছে তাদের জন্য। এটা ঠিক যে ইহুদিবাদী শাসক গোষ্ঠী গাজা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ওপর অনেক মানবিক ও শারীরিক আঘাত এনেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় শহীদের সংখ্যা ৪৩,৭৩৬ এবং আহতের সংখ্যা ১,০৩,৩৭০ পৌঁছেছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ৩,৩৬৫ জন শহীদ হয়েছে এবং ১৪,৩৬৬ জন আহত হয়েছে। মানুষের হতাহতের পাশাপাশি ইহুদিবাদীরা প্রতিরোধের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, লজিস্টিক এবং যোগাযোগ অবকাঠামোকে দুর্বল করার চেষ্টা করেছে এবং বিপুল সংখ্যক হামাস ও হিজবুল্লাহ নেতাকে শহীদ করেছে। যখন ইহুদিবাদীদের অপরাধ অব্যাহত রয়েছে এবং তারা গাজা ও লেবাননে প্রতিরোধকামীদের নির্মূল করার চেষ্টা করছে বলে দাবি করছে, তখন আমেরিকান ম্যাগাজিন ফরেন অ্যাফেয়ার্স একটি নোটে লিখেছে যে ইউরোপ এবং আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনী বর্বরচিত কঠোর হামলা চালিয়ে গাজার অধিকাংশ অবকাঠামো এবং বাড়িঘর ধ্বংস করেছে এবং লেবাননে বাড়িঘর ও গ্রাম ধ্বংস করে সেখানে একটি বাফার জোন তৈরি করছে, কিন্তু প্রতিরোধের অক্ষকে পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়নি। ফরেন অ্যাফেয়ার্সের মতে প্রতিরোধ অক্ষের ঐতিহাসিক ধৈর্য ও সহনশীলতার মাত্রা দেখায় যে হামাস এবং হিজবুল্লাহর মতো প্রতিরোধকামী সংগঠনগুলোকে নির্মূল করতে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ব্যাপক সমস্যার সম্মুখীন হবে এবং তারা সর্বাত্মক যুদ্ধে স্বল্পমেয়াদী কথিত কৌশলগত বিজয় ছাড়া আর কিছুই অর্জন করবে না। প্রতিরোধ অক্ষ তার শক্তি নিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। ফরেন অ্যাফেয়ার্স স্বীকার করেছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে একটি হল প্রতিরোধের অক্ষ এই অঞ্চলের সম্প্রদায়গুলোতে অত্যন্ত শক্তভাবে শেকড় গাড়তে সক্ষম হয়েছে এবং বহুবার তারা নমনীয়তা এবং সহনশীলতা দেখিয়েছে। এই আন্দোলনগুলো তাদের দেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে প্রবেশ করেছে যে তাদের ধ্বংস করা কার্যত অসম্ভব। প্রতিরোধকামী সংগঠনগুলো স্থিরভাবে দাঁড়িয়ে থাকার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ এর নেতা এবং সদস্যদের বিশ্বাসের শক্তি এবং ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পর্কিত। প্রতিরোধকামী সংগঠনগুলোর নেতা ও সদস্যদের মৃত্যু ভয় নেই এবং একই সঙ্গে ধর্ম ও স্বদেশের জন্য শহীদ হওয়াকেও সম্মান মনে করে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নজিরবিহীন অপরাধের বিরুদ্ধে তাদের মানসিক শ্রেষ্ঠত্ব ও দৃঢ় চিত্ততা বজায় থাকার পেছনে এটাও একটা অন্যতম প্রধান কারণ। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ভয়াবহ অপরাধ জঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার শক্তি অব্যাহত থাকার পেছনে আরেকটি কারণ হলো এই প্রতিরোধ সংগঠনগুলোর সহনশীল কমান্ডিং শ্রেণীবিন্যাস। গাজা ও লেবাননে হামাস এবং হিজবুল্লাহর বিশিষ্ট নেতাদের শাহাদত এই প্রতিরোধকামী সংগঠনগুলোর পতনের কারণ হয়নি, কারণ কমান্ডের শ্রেণীবিন্যাস এতটাই নমনীয় যে নতুন লোকেরা তাৎক্ষণিকভাবে শহীদ কমান্ডারদের স্থান পূরণ করতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিল। এই সমস্ত কারণগুলোর উপস্থিতির ফলেই ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধ জঙ্গের বিরুদ্ধে প্রতিরোধকামী শক্তিগুলোর রুখে দাঁড়ানোর দৃঢ় মনোবল এবং ইচ্ছা কখনোই নিঃশেষ হবে না, বরং তা আরও প্রবল বেগে অব্যাহত থাকবে। আর এই কারণে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মন্ত্রিসভার পাশাপাশি দখলকৃত অঞ্চলের কিছু লোক যুদ্ধ বন্ধ করতে ইহুদিবাদী সরকারকে বারবার সতর্ক করে আসছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েলি যুদ্ধাপরাধ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শীর্ষ ইউরোপীয় কূটনীতিক ইসরায়েলের প্রতি ইউরোপীয় জোটের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে বলেন, ইইউ এখনও পর্যন্ত ইসরায়েল সরকারকে যে কোনো অর্থবহ পরিণতি থেকে রক্ষা করে চলেছে। গাজা এবং লেবাননে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা উল্লেখ করে বোরেল ইসরায়েল হতে আমদানি নিষিদ্ধ করা থেকে শুরু করে দখলদার সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করার প্রস্তাব তুলে ধরেন।
পাশাপাশি এই জোটের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করারও আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কাউন্সিল আগামী সপ্তাহে বোরেলের প্রস্তাব নিয়ে আলোচনা করবে। গাজা ও লেবাননে স্বাস্থ্যসেবা কর্মীদের ওপর ইসরায়েলের সমালোচনা করে তিনি বলেন, এটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা কোনো আলোচনার বিষয় নয়, এটি মীমাংসিত। লেবাননের বালবেক উপত্যকার কাছে ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে 12 প্যারামেডিককে হত্যা করেছে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানান জোসেফ বোরেল। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি গত 1 বছর ধরে গাজা ও লেবাননে হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছেন, তিনি ইরানি সমাজের কাছে বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য তাদেরকে পরোক্ষভাবে অনুরোধ জানিয়েছেন। নেতানিয়াহুর সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও বার্তায় পশ্চিমা মদতপুষ্ট 2 বছরের আগের একটি প্রকল্প নারী জীবন স্বাধীনতার স্লোগানটিকে তিনি ইরানি জাতির কাছে উপস্থাপন করেছেন। এই বার্তায় নেতানিয়াহু বলেছেন, তিনি আশা করেন যে নারী জীবন স্বাধীনতা স্লোগানটি পশ্চিমা ঘেঁষা ইরানি লোকদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে এবং সেই সঙ্গে তিনি পরোক্ষভাবে ইরানের জনগণকে তাদের পথ পরিবর্তন করার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স সহ কিছু পশ্চিমা দেশ এবং সেই সঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে ইরানে চাপ প্রয়োগ ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে সমন্বিত চেষ্টা চালিয়েছে। অর্থনৈতিক ইস্যুতে ফোকাস করে এই দেশগুলো এমনভাবে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে যাতে অস্থিরতা সৃষ্টির জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা যায়। মাথায় হিজাব না থাকায় 2022 সালের 12 সেপ্টেম্বর রাজধানী তেহরানে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হন মাহসা আমিনি নামের 22 বছরের এক তরুণী। গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে যাওয়ার 2 ঘন্টার মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার 4 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহসার। মাহসা আমিনির মৃত্যুর পর নারী জীবন স্বাধীনতা স্লোগান তুলে ইরান জুড়ে তাণ্ডব চালায় ইসলামী সরকার ও বিপ্লব বিরোধী একদল গোষ্ঠী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশ আমিনির মৃত্যুকে কেন্দ্র করে অস্থিরতার সুযোগ নিচ্ছে বলেও সেই সময় তেহরান অভিযোগ করেছিল। যাই হোক, পুলিশ হেফাজতে কুর্দি জাতিগত গোষ্ঠী এবং ধর্মীয় সংখ্যালঘুদের একজন ইরানি মেয়ে মাহসা আমিনির মৃত্যু উল্লেখিত দেশগুলোর মিডিয়া এবং গোয়েন্দা সংস্থাগুলোর জন্য ইরানে অস্থিরতা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার একটি সুযোগ হয়ে ওঠে। ব্যাপক প্রচারণা এবং পশ্চিমা মদতপুষ্ট মিডিয়া এবং ইহুদিবাদী ইসরায়েলের নানা প্রচেষ্টা সত্ত্বেও বিক্ষোভ দ্রুত শেষ হয় এবং ইরান জুড়ে বিশৃঙ্খলা এবং অস্থিরতার বিরুদ্ধে ইরানি জনগণের বিশাল উপস্থিতি এই দাঙ্গার সুযোগকে বানচাল করতে সক্ষম হয়। লেবাননের আল মায়াদিন নেটওয়ার্ক এ সম্পর্কে লিখেছে, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, কানাডা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, ইতালি এবং ইহুদিবাদী শাসক ইরানের দাঙ্গায় ভূমিকা রেখেছিল। ইরানের জনগণের কাছে নেতানিয়াহুর এই সাম্প্রতিক বার্তা ইরানিদের কাছে ব্যাপক উপহাসের বস্তুতে পরিণত হয়েছে এবং সামাজিক নেটওয়ার্কগুলোতে তারা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। প্ল্যাটফর্ম এক্স, সাবেক টুইটারের ইরানি ব্যবহারকারীরা এই বার্তাটিকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র এবং ইরানে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন। হোসেন ইব্রাহিমি নামের একজন ব্যবহারকারী লিখেছেন, এই নোংরা খুনি, এই দুষ্ট রাক্ষস আজ রাতে নারী জীবন এবং স্বাধীনতা নিয়ে কথা বলেছে। শয়তান তার দুষ্ট হাত সবার সামনে প্রমাণ হিসেবে হাজির করেছে। তিনি নেতানিয়াহুর বার্তাকে ইরানে অস্থিরতা সৃষ্টিতে ইহুদিবাদী শাসকদের ভূমিকার স্পষ্ট লক্ষণ বলে উল্লেখ করেন। এক্স সোশ্যাল নেটওয়ার্কের আরেক ইরানি ব্যবহারকারী মুস্তফা গেরজিও ইহুদিবাদী শাসকের প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের পরাজয়ের চিহ্ন এবং নেতানিয়াহুর মুখ থেকে মুখোশ অপসারণের চিহ্ন হিসেবে বিবেচনা করেছেন। 2022 সালে ইরানে দাঙ্গা নিয়ে তিনি লেখেন, নেতানিয়াহু অবশেষে তার মুখোশ খুলে ফেললেন এবং নারী জীবন ও স্বাধীনতা স্লোগান তুলে দাঙ্গা সৃষ্টিকারীদের পক্ষ নিয়েছেন। উত্তর ফ্রন্টে পরাজয় ও ধারাবাহিক ব্যর্থতার পর তিনি এখন জনপ্রিয় স্লোগানের আশ্রয় নিয়েছেন। এখন থেকে হিজাব নিয়ে যাই ঘটুক না কেন তার জন্য ইসরায়েল দায়ী থাকবে। নেতানিয়াহুর বার্তার প্রতি ইরানি ব্যবহারকারী এবং বিশ্লেষকদের প্রতিক্রিয়া বেশিরভাগই এই বিষয়টির ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিল যে ইহুদিবাদী সরকার এবং কিছু পশ্চিমা সরকার দাঙ্গাভিত্তিক আন্দোলন, নারী জীবন স্বাধীনতা এর স্লোগান তুলে ধরে এই সামাজিক দাবিগুলোকে অপব্যবহার করার চেষ্টা করছে। বিশেষ করে ইরানে তাদের হীন রাজনৈতিক এবং নিরাপত্তা লক্ষ্যগুলোকে এগিয়ে নেওয়ার জন্য পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিতে জেড প্রজন্মকে আকৃষ্ট করতে এই স্লোগানকে তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে।
কিন্তু তাদের চেষ্টা নিঃসন্দেহে ব্যর্থ হবে। প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে সমন্বিত আক্রমণের ফলে ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ করতে অনীহা প্রকাশ পাচ্ছে সেনাদের তরফ থেকে। এছাড়া দেশের অভ্যন্তরীণ বিক্ষোভও দেশটিকে ব্যর্থতার দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।